সুপ্রিয় দর্শক, আমি সিরাজুল ইসলাম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের টক শো টেবিল টকে। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকে ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে। এই দিবস উপলক্ষে আমরা আজকের এই বিশেষ টক শোর আয়োজন করেছি। এবারে দিবসের প্রতিপাদ্য হচ্ছে এ হেলদি মাউথ ইজ এ হেলদি মাইন্ড, অর্থাৎ সুস্থ মুখ সুস্থ মন। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন সম্মানিত অতিথি। তাদের একজন হচ্ছেন ডাক্তার রকিবুল হোসেন রুমি, সভাপতি পাইওনিয়ার ডেন্টাল কলেজ এবং বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্স, তিনি এই সংগঠনের সভাপতি রয়েছেন ডক্টর রাকিবুল হোসেন রুমি। একই সাথে আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ডাক্তার মোহাম্মদ আসাফুজ্জোহা রাজ, তিনি হচ্ছেন বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্সের মহাসচিব এবং প্রতিষ্ঠাতা রাজ ডেন্টাল সেন্টার ও রাজ ডেন্টাল ওয়ার্ল্ড রয়েছেন। রাজ ভাই, আপনাকে স্বাগত। আপনাদের দুজনকেই স্টুডিওতে স্বাগত। আমরা আলোচনা শুরু করতে চাই। করছি ডক্টর রকিবুল হোসেন রুমি, আপনার কাছ থেকে শুরু করতে চাই। ওয়ার্ল্ড ওরাল হেলথ ডের এবছরের যে প্রতিপাদ্য ঠিক করা হয়েছে, তার সাথে থিমটা কি মূলত এবং কত দেশ এই দিবস পালন করে, আর আমাদের দেশের দিবসটি কিভাবে পালন করা হয়, মানে আমি জানতে চাইছি আমরা সরকারি বেসরকারি পর্যায়ে এই দিবসের গুরুত্ব কিভাবে দিই, কতটা দিই। বেশ কয়েকটা প্রশ্ন আপনার কাছে। আসলে দাঁত এবং দাঁতের সুস্থতার বিষয়গুলি অনেক গুরুত্বপূর্ণ মানুষের জীবনে, এবং এই গুরুত্ব পাওয়ার কারণেই এই দিবসটা মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য অনেক বছরে একটা দিন ধার্য থাকে অনেক সংগঠনের অনেক বিষয়ে। সেরকমভাবে দাঁত এবং মুখগহ্বরের যে রোগ সংক্রান্ত ব্যাপারে এটা ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে হিসাবে এটা রিকগনাইজড একটা ডে, এবং সেটা হলো 20 মার্চ আজকের দিবসে। এবং এটা হলো বাংলাদেশের ছাড়া বাংলাদেশের অন্য দেশ আন্তর্জাতিক পর্যায়ে প্রায় 211টি দেশ এটাকে পালন করছে, একযোগে আজকেই পালন করছে। এই দিবসটা আসলে মানুষকে সচেতনতা বাড়ানো, রোগ প্রতিরোধ বিষয়ে কিভাবে প্রতিরোধ করা যায়, কিভাবে নিরাময় করা যায়, এই মেসেজগুলি প্রান্তিক জনগোষ্ঠী এবং সারা জনগণের কাছে নিয়ে যাওয়া, এটাই হলো আসলে থিমটা। আর সবচেয়ে বড় জিনিস হলো দাঁত যেহেতু একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, এবং এই অঙ্গের যদি কোনো ত্রুটি হয় অথবা সমস্যার সৃষ্টি হয়, মানুষের তখন কাজকর্ম, চিন্তাধারা, মনের অবস্থা ভালো থাকে না। তো এবারের উপপাদ্য যেটা, বিশেষ করে মুখটা যদি হেলদি থাকে, সুস্থ থাকে, মনটাও ভালো থাকবে। মন ভালো থাকলে মানুষের সচল অবস্থাই আসলে থাকবে তখন। জি, আপনাকে ধন্যবাদ, আপনি চমৎকার বলেছেন। আমরা একদম খুব পরিষ্কারভাবেই দেখতে পাচ্ছি যে মানে দাঁতের এবং মানসিক স্বাস্থ্যের সাথে সম্পর্ক রেখেই, মুখের স্বাস্থ্য মনের স্বাস্থ্যের সাথে সম্পর্ক রেখেই এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে। চমৎকার একটা প্রতিপাদ্য, খুবই ভালো লেগেছে। এবং আমি এ বিষয়ে ডক্টর আসাফুজ্জোহা রাজ, আপনার কাছে একটু জানতে চাই যে মানে যদিও এই থিমটা রাখা হয়েছে সুস্থ মুখ সুস্থ মন, খুবই চমৎকার, এর সাথে সম্পর্কটা ডক্টর রুমি কিছুটা বলেছেন, আপনি যদি আরেকটু এলাবোরেটলি বলেন। জি, ধন্যবাদ। আসলে এই যে প্রতিপাদ্যটা হুট করে আসেনি, লম্বা সময় ধরে গবেষণায় উঠে আসছে যে আমাদের মধ্যে যারা ডেন্টাল কষ্টে ভোগে, যেমন ধরেন দাঁত শিরশির করছে বা দাঁতে গর্ত, ব্যথা করছে, কামড় দিলে দাঁত ব্যথা করছে, মাড়ি দিয়ে রক্ত পড়ে, মুখে নানা ক্ষত, নানা রোগ কিন্তু মুখের মধ্যে হয়। একটু ঠান্ডা পানি খাবে, শিরশির দাঁত একেবারে ধরে বসে, খেজুর খেতে গেলে, শরবত খেতে, মিষ্টি জিনিস খেতে গেলে এরকম হয়, কমন এই বিষয়গুলি। এই রোগগুলি যারা পুষে রাখছে লম্বা সময় ধরে, অথবা তারা সাময়িক কষ্ট লাঘবে আশেপাশে কোনো ওষুধের দোকান থেকে ওষুধ কিনে সাময়িক আরাম পাওয়ার ব্যবস্থা করছে, তো এই কেসগুলোতে দেখা যায় যে পরবর্তীতে তাদের মানসিক সমস্যা তৈরি হয়। যেমন বিষণ্ণতা, তারা কাজ করতে কাজের আগ্রহ কমে যায়, কোনো প্রতিযোগিতায় তারা পিছিয়ে পড়ে। স্কুল গোয়িং বাচ্চারা স্কুলে তারা ঠিকমতো মনোযোগী হতে পারে না, তাদের যে লেখাপড়ার বিষয়টি নিশ্চিত করা সেটিতে অনেকটাই গ্যাপ হয়ে যায়, এবং দেখা যায় যে তাদের ভুলে যাওয়ার প্রবণতা, কিছু পড়ছে বা কিছু শুনছে সেটা ভুলে যায়। তো এই ধরনের অনেক কিছুই কিন্তু এই মানসিক বিষয়টি এই মুখের স্বাস্থ্যের সাথে সম্পর্ক। জি জি, তার মানে এই যে ভুলে যাওয়ার যে ব্যাপারটা বললেন, এটা কিন্তু আমাকে খুব স্ট্রাইক করলো যে বাচ্চারা এটা এই সমস্যা, তো অর্থাৎ দাঁতের
সমস্যা নিয়ে যে ব্যক্তি ভুগছেন তার ক্ষেত্রে এই বিষয়টা হতে পারে, সে যে কোনো বয়সেরই মানুষ হতে পারে, ব্যাপারটা তো এরকম। এটা ব্যাখ্যা করছে এইভাবেই যে আমরা যখন কোনো খাবার প্রপারলি চর্বণ করি বা চিবাই, তখন কিন্তু আমাদের ব্রেনের সার্কুলেশন বা ব্রেনের রক্ত সরবরাহ সেটা পর্যাপ্ত পরিমাণেই থাকে যতটুকু দরকার। যাদের দাঁত নাই, হয়তো এক পাশে দাঁত নেই অথবা এলোমেলো দাঁত হয়ে আছে, ঠিকমতো চিবাতে পারছে না, তখন এই ব্লাডের সার্কুলেশনটার কিছুটা হ্যাম্পার হয়, তখনই এই স্মৃতিশক্তির বিষয়টি আসলে স্পষ্ট হয়ে ওঠে। জি জি, আপনাকে ধন্যবাদ, চমৎকার বলেছেন। একটা কথা আছে, আমরা বাংলায় একেবারে মানে খুব প্রচলিত প্রবাদ যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না অনেকে। তার মানে দাঁত আছে কিন্তু দাঁত সুস্থ নেই। এই যে সুস্থ থাকা দাঁত, এটার যে কি মর্ম অনেকে বুঝতে চায় না, বোঝে না, তার মানে রোগ পুষে রাখে। আমি জানতে চাইছি মুখের রোগ পুষে রাখলে বা দাঁতের রোগ পুষে রাখলে কি কি ধরনের ক্ষতি হয়? ডক্টর রুমি, যদি আপনি কিছু বলেন এ ব্যাপারে বিস্তারিত। দেখেন, যে কোনো রোগের তার পরিণতি যদি অবহেলা হয় সেটা খুব ভালো ফল নিয়ে আসে না। যে কোনো জিনিসের কমপ্লিকেশন অনেক জটিল, মানে একটা মেসেজ দিতে পারে এবং জীবনের ঝুঁকিতেও নিয়ে যেতে পারে। দাঁত মুখ এত ব্যবহার হয় এবং পরিচর্যা না হলে কোনো ধরনের ক্ষত, কোনো ধরনের ইনফেকশন যদি থেকে যায় সেটাকে ক্রনিক ইনফেকশন বলে। তো অনেক সময় এটা ব্যথাবিহীন অবস্থায় অবহেলিত থাকতে পারে, রোগী হয়তো বোঝে না, কারণ একটু সমস্যা হলে পরে সে তার নিজের কৌশলে কুলি করে হোক, কিছু ওষুধপত্র খেয়ে হোক, এটা দমন করতে চেষ্টা করে, কিন্তু আবারও পুনরায় দেখা যায় পুনরাবৃত্তি হচ্ছে। তো এই জিনিসটা বারবার হচ্ছে, কিন্তু সে নোটিসে নিচ্ছে না। যখন এটা নোটিসে সে নিচ্ছে অথবা বাধ্য হচ্ছে ডাক্তারের কাছে যে চিকিৎসা নেওয়া, সেখানে একটা জটিল অবস্থার সৃষ্টি হচ্ছে। তো এটা প্রাণের ঝুঁকি আছে। এবং সবচেয়ে বড় জিনিস হলো যে ভয়াবহ ক্ষত দাঁত মুখের ভিতরে, বিশেষ করে ভাঙা দাঁত, ধারালো দাঁত, সেটা দিয়ে যদি মুখে কোনো ক্ষত হয়, এই ক্ষতগুলি দীর্ঘমেয়াদী হয়ে যায়। আমরা সাধারণত বলি 3 সপ্তাহের পরে হলে অবশ্যই ডাক্তারের কাছে পরামর্শ নেওয়া উচিত, অথবা এটাতে ধীরে ধীরে পরিবর্তন হয়ে ক্যান্সারে পরিণত হতে পারে। আর মুখের ক্যান্সারগুলি এতই ভয়াবহ যে অন্য অন্য ক্যান্সার কিছু আছে যেগুলি দমন করে পুনরায় আবার জীবনে ফিরে যেতে পারে। ওরাল ক্যান্সার খুব সামান্য অবস্থায় হলে সেটা সম্ভব হয়, যদি সেটা যদি সেকেন্ড স্টেজ হয়, থার্ড স্টেজ হয়, এবং চোয়াল এবং মুখের অথবা জিভের অনেক অংশই কেটে ফেলে দিতে হয়। তো এটা একটা দুর্বিষহ বিষয়। জীবন থাকবে কিন্তু জীবনের কোনো আর মর্যাদা থাকে না, মূল্য থাকে না। সেই জি জি, আপনাকে ধন্যবাদ। আমি ঠিক আমার এক আত্মীয়ের একটা কথা আমি বলতে পারি, আপনি বললেন যেটা, তার সাথে অবশ্য অন্য ঘটনা জড়িত। আমি সেই বিষয়ে একটু ডক্টর রাজের কাছে একটু জানতে চাই। এই যে দাঁতের যে এত গুরুত্বপূর্ণ চিকিৎসা, এবং আমরা সারা বিশ্বে জানি যে ডেন্টিস্টদের ফিটা সবচেয়ে সম্ভবত বেশি, খুব বেশি, উচ্চমাত্রা, এবং ডেন্টিস্টরা প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করে থাকেন। এর চিকিৎসা নিশ্চয়ই খুবই জটিল এবং খুবই সূক্ষ্ম, নিশ্চয়ই, যার কারণে অথচ এত সূক্ষ্ম এবং জটিল চিকিৎসা আমাদের বাংলাদেশে গ্রাম পর্যায়ে মফস্বল এলাকায় দেখা যায় যে একেবারে হাতুড়ি ডাক্তার, লেখাপড়া জানে না, একেবারেই লোহার চিমটি দিয়ে দাঁত তুলে, ঝমঝম দাঁত তুলে ফেলে দিচ্ছে, তার কি হবে না হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আবার অনেকে দেখা গেল যে একেবারেই মানে সাধারণ মানের ডাক্তার, নাম কেউ বসতে বসে আছে, ডেন্টাল বলে বসে গেছে, চিকিৎসা দিচ্ছে। এবং একটা ঘটনা আমি বলি এখানে, আমাদের এক আত্মীয় এরকম, তার দাঁতের সমস্যা, দাঁত ব্যথা হয়েছিল, বয়স হয়েছে বেশ খানিকটা, 60-এর উপরে বয়স, 70-এর কাছাকাছি বা 70। তিনি দাঁতটা তুললেন ওই রকমই একজন ডাক্তারের কাছে। দাঁত তোলার পরে কিছুদিন পরে সেটা মারাত্মক আকার ধারণ করলো এবং এক পর্যায়ে ক্যান্সার হয়ে তিনি মারাই গেলেন। এই যে সংকটটা তৈরি হয়, মানে হাতুড়ে ডাক্তার, স্বল্প শিক্ষিত ডাক্তার, না জানা ডাক্তাররা ডেন্টিস্ট হিসেবে বসে গিয়ে যে চিকিৎসা দিচ্ছে, এটা তো বাংলাদেশের জন্যই অনেক বড় রকমের সংকট তৈরি করতে পারে। কি কি সংকট তৈরি করতে পারে এবং এই সংকট থেকে পরিত্রাণের উপায় কি? আমরা ডক্টর রাজ, আপনার কাছে আমরা অনেকগুলো বিষয় নিয়ে প্রশ্ন রেখেছিলাম, আপনি যদি বিস্তারিত বলেন। এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ এখন আমাদের দেশে। আমাদের দেশের দুর্ভাগ্যই বলা যায় যে এখনো পর্যন্তই আধুনিক যুগে, যেখানে আমরা বলছি বাংলাদেশ অনেক এগিয়ে যাচ্ছে, এই ডেন্টাল চিকিৎসা, এই হাতুড়ের চিকিৎসকরা এখনো কিন্তু রাজত্ব করে যাচ্ছে। আইনের চোখে ফাঁকি দিয়ে হোক বা বিভিন্ন প্রশাসনকে ম্যানেজ করে হোক, এই কাজটা কিন্তু করে যাচ্ছে।
কিন্তু প্রতিটা রুগীকে বা ডেন্টাল রুগীকে জানতে হবে যে দাঁতের সিম্পল চিকিৎসা, আমি যে নাম ধরেই বলি স্কেলিং, ফিলিং, রুট ক্যানেল, খুব কমন চিকিৎসা এগুলি, এই সবগুলি কিন্তু সার্জারির অন্তর্ভুক্ত। কোনো ডাক্তার যদি তার প্রপার নলেজ ছাড়া এই ধরনের অতি সংবেদনশীল চিকিৎসা করতে চায় তাহলে কিন্তু রোগীর একটা অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এখান থেকেই। যেমন এক্সেসিভ ব্লিডিং, প্রচুর রক্ত পড়ছে দাঁত তোলার পর, সেটিকে কীভাবে তাৎক্ষণিক বন্ধ করতে হবে ডাক্তারকে জানতে হবে, বা কোথায় পাঠাতে হবে ডাক্তারকে জানতে হবে। যে অ্যানেস্থেশিয়া দেই, এই অ্যানেস্থেশিয়া থেকে রোগী কিন্তু শকে ইনস্ট্যান্ট মারাও যেতে পারে জাস্ট অ্যানেস্থেশিয়া থেকেই। সে অবস্থায় রোগীকে কিছু হিস্ট্রি নিতে হয়, বা এই ধরনের সমস্যা হলে কি কি প্রিকশন নিয়ে রোগীকে চিকিৎসা দিতে হবে এগুলোকে ডাক্তারকে জানতে হবে। প্লাস ওষুধ যে প্রেসক্রাইব করছি সেই রোগীটার অন্য কোনো রোগ আছে কিনা, তার কিডনি ঠিক আছে কিনা, হাইপার অ্যাসিডিটি আছে কিনা, অ্যালার্জি আছে কিনা, তার হার্টের অবস্থা কেমন, ডায়াবেটিস আছে কিনা, কমন জেনে নিয়ে ওষুধ দিতে হয়। তো এগুলো আসলে যারা কোয়াক ডাক্তার বা যারা হাতুড়ে চিকিৎসক জানার কথা না, সেখান থেকে বিপত্তিটি ঘটে। এর পাশাপাশি যদি আমরা যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি সেগুলো যদি প্রপার জীবাণুমুক্ত না করা হয় তাহলে কিন্তু এই ছড়ানো রোগগুলি খুব সহজেই এক রোগ থেকে আরেক রোগের কাছে চলে যেতে পারে। বিশেষ করে হেপাটাইটিস খুব কমন আমাদের বাংলাদেশের জন্য, এটি ছড়ানোর কিন্তু একটি অন্যতম প্রধান সোর্স কিন্তু এই হাতুড়ে চিকিৎসক। এবং এইডস পর্যন্ত আমাদের দেশে আলাদা আমাদের কম, বাট এটা যদি বাংলাদেশে কোনো কোনো ঢুকে দেখা যাবে যে ক্লিনিক থেকে কিন্তু ছড়ানো একটা অন্যতম সোর্স হিসেবে কাজ করবে। তো সেক্ষেত্রে কোনো রুগী যদি তার ডেন্টাল বা মুখের সমস্যায় ভোগে, ডাক্তার নির্বাচন করার আগে অবশ্যই সচেতন হতে হবে। একটা সময় ছিল, আমি যখন পাশ করেছি সেই 2000 সালে, তখন কিন্তু বাংলাদেশে বৈধ ডেন্টাল চিকিৎসকের সংখ্যা ছিল খুব কম, হাতে গোনা। রুগীরা অনেকটা বাধ্য হয়ে এই হাতুড়ে চিকিৎসকের কাছে যেত। কিন্তু বর্তমান প্রেক্ষাপট ভিন্ন, দেশে এখন অনেক ডেন্টাল কলেজ হয়েছে, সেখান থেকে 5 বছর, আমি আবার উল্লেখ করছি, 5 বছর শরীরের প্রতিটা অঙ্গ ভালো করে জেনে বুঝে পরীক্ষা দিয়ে কিন্তু একজন ডাক্তার ডেন্টিস্ট হিসেবে নিজেকে সামর্থ্য হয়, এবং তারপরে 1 বছর ইন্টার্ন করতে হয়, মানে হাতে কলম চিকিৎসা নিতে হয়। তারপর তারা আমাদের যে নিয়ন্ত্রণকারী সংস্থা, সেটা এমবিবিএস হোক বা আমাদের ডেন্টাল বিডিএস হোক, সেই সংস্থাটিকে বলা হয় বিএমডিসি, মানে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। তাদের কাছ থেকে রেজিস্ট্রেশন করার পরই আমরা বাংলাদেশে রুগীর মুখে হাত দেওয়ার বৈধতা পাই। স্পষ্ট যে সবসময় বলি আমরা, বিডিএস অথবা এমবিবিএস ডিগ্রি ছাড়া কেউই ডাক্তার নয়, সবাই হাতুড়ে চিকিৎসক। এদের কাছে গেলে অপচিকিৎসা শিকারের সম্ভাবনা রয়েছেই। একটা রুগী কিভাবে বুঝবে যে আসলে সাইনবোর্ড তো দেখছে যে ডেন্টাল ক্লিনিক বা অন্য ক্লিনিক, যারা অ্যাপ্রন পরে আছে, যন্ত্রপাতি নিয়ে বসে আছে, রুগীতে বোঝার কথা না। সেক্ষেত্রে যে সহজ করে যেটা আমরা বলার চেষ্টা করি সেটা হচ্ছে, প্রত্যেকটা ডাক্তার, সে এমবিবিএস হোক বা বিডিএস হোক, মানে মেডিসিনের ডাক্তার হোক, ডেন্টাল ডক্টর হোক, আমাদের যে রেগুলেটরি বোর্ড, যেটা বলি সংস্থা বিএমএনডিসি, তাদের প্রত্যেকটা ডাক্তারের যে আলাদা নাম্বার রয়েছে, এবং এই নাম্বারটি রুগীদের জানার অধিকার রয়েছে। অনেক ক্ষেত্রে এখন সাইনবোর্ডে এই নাম্বারটি ব্যবহার করা হয়, অথবা প্রেসক্রিপশন প্যাডে সেই নাম্বারটা ব্যবহার করা হয়। একান্ত যদি সে রুগী সেই ডাক্তারটি নাম্বারটি না জানে, ডাক্তার জিজ্ঞেস করবে যে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, বিএমএনডিসি নাম্বারটি কি, সেই নাম্বারটি যদি সে পায় তাহলে সহজেই, এখন তো ইন্টারনেটের যুগ, দেখুন গ্রাম পর্যায়ের মানুষও কিন্তু কোনো না কোনোভাবে ইন্টারনেটের আওতায়, সে নিজে না হোক তার রিলেটিভের মারফত সে মোবাইলে সে ইন্টারনেট পেয়ে যায়। তো এই বিএমডিসির নিজস্ব পেজ রয়েছে, ফেসবুক পেজও রয়েছে, ওয়েবসাইট রয়েছে। সেখানে ঢুকে ডক্টর সার্চ দিলে, ওই নাম্বারটি দিলে সেই ডাক্তারের ছবি, ডিগ্রি সব চলে আসে। ফলে সেই রুগী নিশ্চিত হতে পারবে যে এই ডাক্তার আসলে বৈধ চিকিৎসক নাকি সে অন্য কোথাও চলে গেল। সেটাই আর কি, যে মানুষ রুগী যে চাই সচেতন হয়ে এটাকে নিশ্চিত করতে, খুব সহজেই সে বুঝতে পারবে আসলে সে কোথায় যাচ্ছে, সে কি অরিজিনাল ডাক্তারের কাছে যাচ্ছে নাকি অপচিকিৎসার শিকার হওয়ার সম্ভাবনায় সে একটা হাতুড়ি চিকিৎসকের কাছে যাচ্ছে। এটি সহজেই আসলে সে বুঝতে পারবে। তাই অবশ্যই এটাকে নিশ্চিত করে নেওয়া উচিত, তা নাহলে বড় ধরনের বিপত্তি ঘটতে পারে। আপনি দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন দৈনিক সংবাদপত্রে, মিডিয়াতে প্রায় আসে যে এই হাতুড়ি চিকিৎসকের কবলে পড়ে ডেন্টাল রোগীরা মারা পর্যন্ত যাচ্ছে। আমি তো বলবো, আপনি যেমন ক্যান্সারের বিষয়টি, ক্যান্সার যদি আগে থেকে শনাক্ত হয়ে যায়, যেখানে ক্যান্সার হচ্ছে সেখানে ব্যথা, অনেক ব্যথা করে না, একটু আলসার হচ্ছে, ক্ষত হচ্ছে, ওইখানে যদি দাঁতটি আবার ফেলে দেয়, খুব সহজেই এই ক্যান্সারটি শরীরে ছড়িয়ে যাবে। আমরা মেটাস্টেসিস বলি, ছড়িয়ে যে রোগী অল্প সময়ের যে কোনো ভালো থাকতে পারতো, বা যে চিকিৎসা সহজ হতো সেটা অনেক জটিল হয়ে যায়, রোগী মারাও যেতে পারে। সেক্ষেত্রে হাতুড়ি চিকিৎসকের ব্যাপারে খুবই সাবধান হতে হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। খুবই চমৎকার করে এই যে মানে সঠিক ডাক্তারের কাছে গিয়ে সঠিক চিকিৎসা না নেওয়ার কুফল কি, এটা চমৎকার করে বলেছেন, আপনাকে ধন্যবাদ। ডাক্তার রুমি, এই রিলেটেড একটা আলোচনা আপনার কাছ থেকে শুনতে চাই, সেটা হচ্ছে যে মফস্বলে যে এই যে ভালো ডেন্টিস্টের কাছে গিয়ে চিকিৎসা নেবে সাধারণ মানুষ, সেই সুযোগ কিন্তু অনেক ক্ষেত্রে হয়ে ওঠে না। তার একটা বড় প্রধান কারণ হচ্ছে যে ঢাকা শহর কেন্দ্রিক বা শহর কেন্দ্রিক সবাই তাদের
ক্লিনিক খুলে বসেন এবং হসপিটালগুলোতে কাজ করেন। একেবারেই বাংলাদেশ কিন্তু এখনও শহরমুখী দেশ না বা শহর প্রধান দেশ না, এখনও গ্রাম প্রধান দেশ। সেক্ষেত্রে কোনো কোনো অঞ্চল আছে এখনও যে শহর গ্রাম থেকে শহর অনেক দূরে, সেক্ষেত্রে ছোট ছোট বাজারে এইরকম ডেন্টাল চিকিৎসকরা বসে গেছে। তো এইরকম জায়গায় যদি বাংলাদেশের সব জায়গায় অর্থাৎ মফস্বল এলাকায় যদি ভালো ভালো ডেন্টিস্ট গিয়ে কাজ করতে চাইতেন বা করতেন বা করেন, তাহলে কিন্তু এই সংকটটা থাকতে পারতো না। এই জায়গা থেকে কি করণীয় আছে? আপনারা তো দুইজনই বড় বড় প্রতিষ্ঠানের কর্ণধার, সংস্থার কর্ণধার, এই ব্যাপারে কি করতে পারেন? ধন্যবাদ, খুব ভালো প্রশ্ন। আসলে জনসংখ্যার অনুপাত হারে আমাদের যে ডেন্টিস্ট এখনো আছে সেটা অনেক বেশি না, অনেক অপ্রতুল। এবং এই সুযোগ, এই অবস্থার সুযোগগুলি আমাদের এই ডেন্টাল এডুকেশনটা তৎকালীন পূর্ব পাকিস্তান 1965-এ প্রথম ডেন্টাল কলেজ তৈরি হয়, ওয়ারেস মেডিকেল কলেজ আমাদের স্বাধীনতার আগে, পাকিস্তানের স্বাধীনতার আগে 47-এরও আগে মেডিকেল কলেজ অথবা মেডিকেল চিকিৎসা প্রতিষ্ঠানগুলি ছিল, নার্সিং ছিল, কিন্তু ডেন্টালটা 1965। এবং সেখানে প্রথম ঢাকা ডেন্টাল কলেজ নামে এটা আত্মপ্রকাশ করে এবং প্রথম 5 জন স্টুডেন্ট দিয়ে শুরু করে এবং ধীরে ধীরে এটা শেষ পর্যন্ত আমরা যখন পড়তে যাই, দ্যাট ইজ 1972-73-তে, তখন 50 জন করে পড়তে পারতো। একমাত্র প্রতিষ্ঠান ছিল বাংলাদেশ। এখানে আবার পপুলেশন গ্রোথ কিন্তু হিউজ আকারে হচ্ছে, আরও ধীরে ধীরে ডিসপ্যারিটিটা বাড়ছে। মানে অনেক একটা ডেন্টিস্টের ভাগে অনেকগুলি, যেমন মেডিকেলেরও ভাগটায় ওরা প্রপোর্শন করে, তো মেডিকেল কলেজে মেডিকেল ডাক্তাররা অনেক বেশি, আর ডেন্টিস্টরা, ডেন্টাল সার্জনরা রেশিও হিসাবে অনেক কম। তো এই যখন 1995-এ পায়োনিয়ার ডেন্টাল কলেজ প্রথম জন্ম হয়, তখন থেকে শুরু হয় আরও একাধিক ডেন্টাল কলেজ, ডেন্টাল ইউনিট তৈরি হওয়া। এখন প্রায় 1800 ডেন্টাল সার্জন প্রতি বছর অধ্যয়নের সুযোগ পাচ্ছে এবং আমাদের এই দ্রুতভাবে এই ডেন্টিস্টরা গ্রো করছে। যতদিন পর্যন্ত আমাদের পর্যাপ্ত ডেন্টিস্টরা আমাদের না হবে, ততদিন পর্যন্ত শহর কেন্দ্রিক, উপশহর এইসব জায়গায় থাকবে। যতই বেশি প্রেশার বাড়বে, যতই বেশি ডেন্টিস্টের সংখ্যা বাড়বে, তার কর্মসংস্থান, তার আয় রোজগারের জন্য ধীরে ধীরে চলে যাবে। গ্রামে উন্নত হচ্ছে, মানুষের মানে ক্রয় ক্ষমতা বাড়ছে, চিকিৎসা নেওয়ার ক্ষমতা বাড়ছে, জ্ঞান বাড়ছে, এগুলি হচ্ছে। তবে এটা আপনার একটু বলে রাখা ভালো যে অনেক জায়গায় যেখানে ডেন্টিস্ট নেই, যেমন যার জন্মস্থান সেখানে ছিল, অনেক ডেন্টিস্টরা সাপ্তাহিক ছুটির দিনে সেখানে যেয়ে কিছু সেবা প্রদান করছে। তো এই প্রচার প্রসার এবং সেবা প্রদান, এই জিনিসটার কিন্তু পর্যায়ক্রমে ব্যাপ্তি বড় হচ্ছে। তো এই জিনিসটা আমরা আরও প্রতিষ্ঠান করতে বলবো, আরও ডেন্টিস্ট তৈরি করতে বলবো এবং জনগণকে বিশেষ করে একটু দূরে যে ভালো চিকিৎসা নেওয়া, এটার যে চেষ্টা, এটার যে মনের সিদ্ধান্ত, এটা ইচ্ছা করলেই করতে পারে। সে যেখানে থাকে, গহীন গ্রামে যদি থাকে, 5-10 মাইল দূরেও হলেও একটা ভালো ডেন্টিস্ট আছে। কিন্তু সেটাও নেওয়া উচিত, জীবনের ঝুঁকি তো নেওয়া যাবে না, যেটা ডেন্টিস্ট না কোয়াক্কে দিয়ে চিকিৎসা করে, যেখানে সময় তার জটিলতা জন্ম হতে পারে, মৃত্যুও হতে পারে। সেই জিনিসগুলি মানুষ কেন ঝুঁকিতে নেবে? ভালো চিকিৎসার জন্য ভালো প্রতিষ্ঠানের কাছে আসতে হবে। এখন ঢাকা পর্যন্ত আসার দরকার নেই, প্রত্যেক ডিস্ট্রিক্ট লেভেল এবং উপজেলা লেভেলে সরকারি পর্যায়ে ডেন্টিস্ট আছে, বেসরকারিও আছে। তো এই জিনিসের বেশ গত 10-15 বছরে যথেষ্টই উন্নতি হয়েছে। জি, আপনাকে ধন্যবাদ ডক্টর রুমি। আমরা আলোচনা করছিলাম আজকে ওয়ার্ল্ড ওরাল হেলথ এ সম্পর্কে আলোচনা করছিলাম। আলোচনায় ফিরছি। ডক্টর রাজ, আপনার কাছে আলোচনা শুনতে চাই। এবার একটা প্রশ্ন আমি রেখেছিলাম আপনার কাছে, আলোচনাটা হয়নি, আবারও ওই আলোচনায় ফিরতে চাই, সাথে আরেকটু যোগ করতে চাই যে দাঁত সংক্রান্ত অর্থাৎ দাঁতের সাথে সম্পর্কযুক্ত মুখে আর কি কি রোগ হতে পারে, এটা একটা প্রশ্ন। আর প্রশ্নটা ছিল যে দাঁতের চিকিৎসা, ডেন্টিস্টের খরচ দাঁতের চিকিৎসায় বেশ ব্যয়বহুল, বড় রকমের খরচ হয় এবং সারা বিশ্বেই কিন্তু এটা একেবারে স্বতঃসিদ্ধ ব্যাপার, প্রচুর টাকা খরচ করতে হয়। এই খরচটা এত বেশি কেন প্রশ্ন, সাথে সাথে আর একটা প্রশ্ন যে এই খরচটা অনেকটা আয়ের সাধ্যের ভিতরে, সহজ সাধ্যের ভিতরে করা যায় কিনা, এটা সম্ভব কিনা? জি, খুব ভালো প্রশ্ন। প্রথমেই আমি দাবি নিয়ে বলতে চাই, মানে বাংলাদেশি ডেন্টিস্ট হিসেবে দাবি নিয়ে বলতে চাই, এই দাঁতের খরচটি বাড়ে এটি আমাদের অবহেলার কারণে। শুরুতেই যদি কোনো রোগ নিয়ে ডেন্টিস্টের কাছে যাই,
তার যে চিকিৎসা ব্যবস্থা সেটা আমি দাবি নিয়ে বলছি, এটা সবারই মোটামুটি সহনীয় পর্যায়ে থাকে, কিন্তু আমরা সেটা করি না। তো যেমন আপনি একটু আগে বলছিলেন দাঁত শিরশির করছে, যাই না, একটু ওয়েট করি কখন ব্যথা হবে। দাঁতের গর্ত হয়েছে, বুঝতে পারছি খাবার জমছে, খোঁচাখুচি করে ফেলে দিচ্ছি, ডাক্তারের কাছে যাই না। দাঁতে গর্ত হলে সিম্পল একটা ফিলিং করলে দাঁত সুস্থ হয়ে যায়, খুব সামান্য খরচ, একদিনই হয়ে যায়। মাড়ি দিয়ে রক্ত পড়ছে, সাথে সাথে চলে গেল, স্কেলিং করে নিলে ভালো হয়ে গেল, সব কিছু কম খরচের। কিন্তু আমরা কী করি, আমরা দেরি করি, কখন সিভিয়ার ব্যথা হবে তখন ডাক্তারের কাছে যাব। ওই ব্যথা হতে হতে দাঁতের ক্ষতি এমনটাই হয়ে যায় যে কোনো ডেন্টিস্ট চাইলেও সেটাকে সহজে চিকিৎসা করতে পারে না। আর দাঁতের চিকিৎসা প্রণালীর জন্য যেসব ম্যাটেরিয়াল এবং ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় তার সবগুলি অন্য দেশ থেকে আমদানি করতে হয়। বাংলাদেশ বা পার্শ্ববর্তী দেশেও কিন্তু অত ভালো জিনিস পাওয়া যায় না, অনেক অন্য দেশ থেকে আমদানি করে আনতে হয়। সেটা যে খরচটি হয়ে যায়, একটা ডেন্টিস্ট চাইলেও খুব সহজে সে চিকিৎসা দিতে পারে না। সেই জন্য বারবারই বলে থাকি যে ব্যথা হোক না হোক, বছরে অন্তত একবার যদি ডেন্টাল চিকিৎসকের পরামর্শ নিয়ে নেয়, তাহলে শুরু থেকে রোগগুলি ধরা পড়বে, এবং ধরা পড়লে তাদের চিকিৎসা ব্যয় অবশ্যই তার আয়ত্তের মধ্যেই থাকা উচিত। এর পাশাপাশি কিন্তু গ্রাম পর্যায়ে বা ঢাকাতেও বিভিন্ন সরকারি হাসপাতাল রয়েছে, চিকিৎসা কেন্দ্র রয়েছে, সেখানে ডেন্টিস্ট রয়েছে যাদের একেবারেই আয় সীমা অনেক নিচে, যারা অনেক বেশি ইনকাম করে না, তারা সেখানে গেলেও কিন্তু ভালো চিকিৎসাটি পেতে পারে। আর আপনি সেকেন্ড কোশ্চেনটি করছিলেন যে দাঁতের সাথে যুক্ত, সম্পর্কযুক্ত আরো কি কি রোগ হতে পারে এবং এ ব্যাপারে আমরা আর কিভাবে সচেতন থাকতে পারি? জি, সুস্থ মুখ যদি থাকে আমাদের দেহ ভালো থাকবে। আমাদের মুখের মধ্যে রোগ পুষিয়ে রাখলে, আগে যেটা পড়ছিলাম, শুধু মুখের স্বাস্থ্য নষ্ট করে এমনটি নয়, এখান থেকে সংক্রমণ খুব সহজেই আমাদের রক্তবাহিকা বা রক্তের যে ফ্লো তার মধ্যে মিশে যেতে পারে। মিশে যে পরিষ্কারভাবে প্রমাণিত যে আমাদের হার্ট, লিভার, কিডনি, মস্তিষ্ক, শরীরের হাড় অনেক কিছুকে কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে মুখের রোগ থেকে। কারণ মুখের রোগে যে সমস্ত জীবাণু দায়ী রোগ হওয়ার জন্যে, সেই জীবাণুই দেখা যায় আমাদের হার্টের ভিতরে পাওয়া যায়, এবং খুব কমন একটি হার্টের রোগ ব্যাকটেরিয়াল এন্ডোকার্টাইটিস, অনেকেই এই রোগের নাম শুনে থাকবে। এটা তৈরি হওয়ার অন্যতম কারণ কিন্তু দীর্ঘমেয়াদী মুখের রোগ। পাশাপাশি স্ট্রোক হওয়ার পিছনেও কিন্তু এই মুখের দীর্ঘমেয়াদী রোগের একটি যোগসূত্র রয়েছে। গর্ভকালীন সময়ে যদি আমাদের দেশের মেয়েরা বা যে কোনো দেশের মেয়েরা যদি মুখের স্বাস্থ্য হুমকিতে থাকে বা মাটিতে রক্ত পড়ে, সেখান থেকেও কিন্তু অপূরণীয় শিশু, মানে তার নির্দিষ্ট সময়ের আগেই বাচ্চা গর্ভপাতের সংখ্যা কিন্তু অনেক বেশি এই মুখের রোগ থেকে। সুতরাং এটা স্পষ্ট যে মুখের রোগকে অবহেলা করলে মুখের স্বাস্থ্যের পাশাপাশি আমাদের দেহের স্বাস্থ্য হুমকিতে থাকবে, মারাত্মক হুমকিতে পড়তে পারে। আমরা আপনাদের আলোচনা থেকে খুবই পরিষ্কার হয়েছে এবং পারিপার্শ্বিক বেশ কিছু ঘটনা আমরা জেনেছি, যার কারণে আমি ব্যক্তিগতভাবেও পরামর্শ দেবো আমাদের দর্শকদেরকে বা সবার উদ্দেশ্যেই যে দাঁতের ব্যাপারে আসলে অবহেলা করার কোনো সুযোগ নেই। ডাক্তার রুমি, আমরা আলোচনার শেষ পর্যায়ে রয়েছি। আমরা একটা জিনিস পরিষ্কার যে আমাদের বাংলাদেশের যে পরিমাণে যে বিশাল জনসংখ্যা, এই জনসংখ্যার তুলনায় আমাদের ডাক্তার, সব লেভেলের ডাক্তার খুবই কম, যথেষ্ট অপ্রতুল। যেখানে উন্নত বিশ্বে ডাক্তার যত বেশি মাথাপিছু ডাক্তার কি হারে, আর আমাদের বাংলাদেশের সে তুলনায় অনেক অনেক পিছনে। অথচ উন্নত বিশ্বের মানুষ স্বাস্থ্য সচেতন হওয়ার কারণে, শিক্ষিত হওয়ার কারণে স্বাস্থ্য সচেতন হয়, এবং স্বাস্থ্য সচেতন হওয়ার কারণে তারা কিন্তু সুস্থ থাকে বেশি, অথচ তাদের ডাক্তার সংখ্যাও বেশি। আমাদের অশিক্ষা, কুশিক্ষা, অসচেতনতা, ডাক্তারের অপ্রতুলতা সব কিছু মিলে আমাদের পরিস্থিতি অনেক জটিল হয়েছে বলে আমরা পরিষ্কার। এই ক্ষেত্রে আপনাদের আলোচনা থেকে পরিষ্কার উঠে এসেছে যে দাঁতের যে ব্যাপারটা, এটা আমরা সাধারণত দাঁতকে দাঁত দেখি, কিন্তু এর সাথে যে কত গুরুত্বপূর্ণ বিষয় জড়িত আলোচনা থেকে মোটামুটি পরিষ্কার। সেই জায়গা থেকে এই ডাক্তার, দেশের দাঁতের ডাক্তার অর্থাৎ ডেন্টিস্ট, দাঁতের জন্য ভালো চিকিৎসক তৈরি করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কীরকম উদ্যোগ আছে? আপনি তো বেসরকারি একটা হাসপাতালের, কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা, আপনারা এ সংক্রান্ত কাজ করছেন সংগঠন নিয়ে, কিন্তু সরকারি পর্যায় থেকে এই ব্যাপারে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে এবং কতটা আমরা আরও পেতে পারি, বা এই সরকারের পক্ষ থেকে আমরা কি আশা করতে পারি? আপনাদের কোনো সাজেশন আছে কিনা? সরকার প্রথম তো বলেছিলাম যে ঢাকা ডেন্টাল কলেজ একমাত্র প্রতিষ্ঠান ছিল, এটা সরকারি প্রতিষ্ঠান। এরপরে সরকার আরও কিছু এটার মানে প্রসার অথবা ব্যাপ্তি লাভ করছে রাজশাহীতে, চিটাগাংয়ে, সিলেটে, বিভিন্ন জায়গায়। এখানে দুই প্রকার প্রতিষ্ঠান আছে, একটা হলো পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ আর একটা হলো মেডিকেল কলেজের সঙ্গে ডেন্টাল ইউনিট, যার ফলে এগুলি প্রাইভেট, সরকার সব উদ্যোগ নিয়ে প্রায় 1800 এরকম ডেন্টাল সার্জন অধ্যয়ন করতে পারে। তো
তো প্রয়োজন সাপেক্ষে এই বিষয়ে যারা কাজ করে স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চয়ই গুরুত্ব দিবে এবং সামর্থ্য অনুযায়ী সরকার এটা সম্প্রসারণ করবে, প্রয়োজন এবং সামর্থ্য দুই বিষয়ই। তো আমরা প্রাইভেট সেক্টর থেকে আমরা যথেষ্টভাবেই চেষ্টা করছি। এখানে বিভিন্ন সময় বা আমরা এদেরকে নানান রকম ট্রেনিং, বিভিন্ন ধরনের আমাদের সংগঠন থেকে বিভিন্ন হ্যান্ডস অন ট্রেনিং, সেমিনার, এগুলি হলো এই জনগোষ্ঠীটাকে আরও মানসম্পন্ন করা, বিশ্বমানের করা এবং নতুন প্রযুক্তিগুলি তো যারা 10 বছর 20 বছর আগে যে ডেন্টিস্ট ছিলেন তাদের সময় যেই কোর্স কারিকুলামে যেসব বিষয় ছিল না, এখন অনেক কিছু নতুন আবিষ্কার হয়েছে, অনেক গবেষণা হয়েছে এবং প্রযুক্তিগত পরিবর্তনও হয়েছে। সেই জিনিসগুলি কিন্তু প্রায় আমরা প্রতি বছরই আন্তর্জাতিক, জাতীয় এবং আন্তর্জাতিক এই যে মেন্টরস সমন্বয়ে আমরা সেমিনার করে থাকি। বিএফডিএস এই ব্যাপারে বাংলাদেশ ফেডারেশন ডেন্টাল সায়েন্সের মেইন উদ্দেশ্যই হলো যে আমাদের যে জনগোষ্ঠীগুলি আছে এদের দক্ষতা বাড়ানো আর আন্তর্জাতিক পর্যায়ে আন্তর্জাতিক মান সম্পন্ন করা। আর এছাড়া আমি আপনার মতোই সরকার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে মেডিকেলের যেমন গুরুত্ব দিয়ে সরকার এগুলি বিবেচনা করে, ডেন্টালের বেলাও আরও গুরুত্ব দেওয়া উচিত এবং যাতে করে ডেন্টিস্টরা গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, জেলা পর্যায়ে সব জায়গায় যাতে সরকারি পর্যায়েও যায় আর যারা বেসরকারি হবে তারা তাদের ব্যবস্থাগুলিও বিভিন্ন জায়গায় ছড়ায় সেবাটা প্রদান করে। জি, আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর রুমি। আমরা আজকের আলোচনা এখানেই শেষ করতে চাই। ডক্টর রাজ, আপনারা দুইজন সময় দিয়েছেন, এর জন্য আপনাদের দুইজনকে একেবারে বিশেষভাবে আমাদের অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনাদের এই আলোচনা থেকে আমার খুব ভালো লাগছে যে আমাদের দর্শকরা অনেক কিছু জানতে পারবেন। অন্তত সবচেয়ে যে মেসেজটা খুব পরিষ্কার হবে আমি বিশ্বাস করি সেটা হচ্ছে যে দাঁতের রোগ অবহেলা না করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা তারা করবেন, আমি বিশ্বাস করছি। এই বিশ্বাস নিয়েই আজকের আলোচনা শেষ করতে চাই। দর্শক, এখানেই আপনারা সবাই ভালো থাকুন। দেখা হবে আবারও অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো অতিথি নিয়ে। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।